এই যে বন্ধুরা, আমি মেহের। আমাদের ভালোবাসা ছোঁয়া চ্যানেলে নিত্য নতুন পাঠ গল্প পড়তে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। কঠিন হ্যাংওভারের জন্য মাথাটা তখনও ভার ভার হয়ে আছে। চোখ মেলে তাকালেও অসহ্য মাথা ব্যথার জন্য স্থির থাকতে পারছে না। দুহাতে মাথার চুল খামচে আরও কিছুক্ষণ নিজের সাথে খামটি চালাল তিন ব্যক্তি। এরপরে কানে সরাসরি বিদ্ধ করলো ইস্পাতের মতো শক্ত অটল নিরুদ্বেগ গলার গম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর। লেমনেটটা খেয়ে নিন জেন্টলম্যানস। চেষ্টা করবেন এতে যেন আপনাদের সুদূর প্রসারী কাজ হয়, আর না হলে এই এনাদার পন্থাটা আমাদের ওপর প্রসিকিউট করা হবে, সেটা আপনারা নিতে পারবেন না। পায়ের উপর পা তুলে এলিট শ্রেণীর একজন ভদ্রলোকের মতো বসে আছে সুদর্শন গম্ভীর পুরুষটি। সাদা মখমলি কাপড়ের গদি বসানো সোফাটায় তার পুরুষ্ট বা হাত রেখেছে সোফার বাম দিকের হ্যান্ডেলটার উপর। ডান হাতের কনুইটা সোফার ডান দিকের হ্যান্ডেলটায় ঠেকা দিয়ে হাতটা ঠোঁটের কাছে ভাবুক ভঙ্গিতে রাখা, যেন হিংস্র শোলক চোখ দুটো দিয়ে ভেবে চলেছে কিভাবে এদের সাথে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা যায়। সোফার ঠিক উল্টো দিকে টান টান বিছানায় সদ্য হাত মুখ ধোয়া হাসিব, আসিফ ও শিহাব বসা। কাল রাতের পোশাক কোনো রকমে বদলে টি শার্ট ট্রাউজার পরে নিয়েছে তারা। হাসিব হাত বাড়িয়ে লেবুর ঘোলাটে পানির গ্লাসটা নিঃশব্দে তুলে নিল হাতে। এরপর একে একে তার ডান দিক থেকে আফিদের হাত এবং বাম দিক থেকে শিহাবও চোখ লাল করা দৃষ্টিতে কাচের গ্লাসটা তুলে নেয় সদরে। খোলা জানালা দিয়ে আসা এক ফালি সোনার রোদ গ্রিলের ভাঁজে ভাঁজে কাঠের টি টেবিলের উপর পড়েছে। সারা ঘরময় এক অসহ্য নীরবতা ছেয়ে থাকলেও ঢক ঢক পানি গেলার শব্দগুলো অনুরণিত হলো। একটা মৃদু ঢেকুরের শব্দে নীরব স্তব্ধ অবস্থা কিছুটা ছিন্ন হলে এবার ঠোঁটের উপর থেকে হাত সরালো জুনায়েদ সাঈদ। গলাটা একটু স্বাভাবিক করে আলোচ্য ব্যাপারে কথা বলল সে। আপনারা সবার কাছে বিশ্রীভাবে ধরা খেয়েছেন। দরাটা আমি আপনাদের খাইয়েছি। কেন খাইয়েছি সেটার ব্যাখ্যা মনে হয় না নার্সারির শিশুদের মতো ভেঙে ভেঙে এখন বোঝাতে হবে। হ্যাংওভার কাটিয়ে যাদের কাছে মাফ চাওয়া দরকার, ভদ্রভাবে সেটাও চেয়ে আসবেন। গাফিলতি দেখাবেন না একদম। লজ্জায় কুণ্ঠায় বিব্রত হয়ে মাথা নত করে রেখেছে তিন মূর্তি। এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা কাল ঘটবে এটা তারাও মূলত চায়নি। মান সম্মান বলতে যেটুকু ছিল সেটাও পানির সাথে মিশে গেছে। বন্ধু দ্বীপের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবে সেটাই তখন ভাবনার বিষয়। একটু থেমে আবারও নিজের চিরচেনা ভূমিকাটা পালন করলো জুনায়েদ সাঈদ। হাসিব সাহেব, আপনার বাবা নিশ্চয়ই আপনাকে মাতলামো করার জন্য 8 দিনের ছুটি মঞ্জুর করেননি। যদি আপনার বাবা হাবিব ইকবাল জানতে পারেন আপনি এখানে কি লীলাটা দেখিয়েছেন, আমার মনে হয় না ডিজিএম পদের চেয়ারটা আপনার জন্য ফাঁকা থাকবে। হাসিব ইকবালের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল আরও। সুই দিয়ে বেলুনের টান টান চামড়ায় কে যেন ফাজলামি করে ফটাস করে টাটকা বেলুনটা ফাটিয়ে দিয়েছে। ডান হাতে শূন্য গ্লাসটা নাড়াচাড়া করতেই সামনে রাখা টি টেবিলের গ্লাসটা রাখতে রাখতে বলল, সাইদ সাহেব, আমি কালকের ব্যাপারটা নিয়ে নিজেও খুব লজ্জা ফিল করছি। হঠাৎ তীব্র কর্তৃত্বপূর্ণ স্বরটা হাসিবকে চটান শুধরে দিয়ে বলল, অ্যাড্রেস ইট বাই। আমি আপনার বন্ধু সরফরাজ দ্বীপের বড়, আপনাদের বড়। স্টে ফর্মাল উইথ মি। হাসিব অপ্রত্যাশিত কোণঠায় আরও মিয়েছে আমতা আমতা সুরে বলল, জি 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 ভাই, আমি কালকের ব্যাপারটা নিয়ে নিজেও খুব লজ্জা ফিল করছি। এভাবে ওয়েডিং অপশানে ব্যাপারটা ঘটে যাবে এটা আমরা কেউই জানতাম না। আমরা কখনোই এতটা হেভি ড্রাইভিং করিনি যে মাতাল হয়ে পুরোপুরি আউট হয়ে যাব। কাল যে কি থেকে কি হয়েছে স্টিল কান্ট ফিগার আউট। সরি ভাই। হাসিবের কথায় মনে মনে একটু সাহস পেয়ে আফিদও একটু অনুযোগ করে বলল, আমরা আসলে ব্যাচেলার পার্টি করতে চেয়েছিলাম। দীপের বাবা দুলাল আঙ্কেল আমাদের পারমিশন দেননি। এদিকে আমরাও সবচেয়ে ফ্রেন্ড কলিগ যে কোনো অ্যাকশনে ড্রিঙ্কস করে এসেছি। ব্যাপারটা আমাদের জন্য পুরোপুরি নর্মাল। কালকের মতো ব্যস্ততা পেয়ে আমরাও আর লোভ সামলাতে পারিনি।
জাস্ট একটু আমরা আমরা স্টাইল এনজয় করতে চেয়েছিলাম, এছাড়া আর কিছুই নয় ভাই। দুজনের কথা শেষ হতেই ভেতরে ভেতরে আকাশসম অস্বস্তি চেপে এই প্রথম মুখ খুলল শেহাব। সামনে বসা লোকটি বয়সের কোটায় গুণে গুণে বেশ বড় হলেও আচরণটা খুবই মার্জিত এবং ব্যক্তিসম্পন্ন। একদম কায়দাবাজ পুরুষের মতো প্রত্যেককে সে আপনি বলে সম্বোধন করে, যেটা অকাট্য প্রশংসার দাবিদার। এইটুকু ব্যাপারে শিহাবও কিছুটা দোনমনা ছেড়ে কালকের সমস্ত ঘটনা লাইনে লাইনে বুঝিয়ে বলল। ড্রিঙ্কসের জন্য আমি সবাইকে প্রেশারাইজ করেছি ভাই। আই নিড অ্যালকোহল টু ফুলফিল মাই ট্রাস্ট। বাংলাদেশে এসব জিনিস নিচু চোখে দেখা হয়, আর এটা এখানে এলাও না। কালকের মতো ব্যস্ততা সবার মধ্যে থাকবে না জেনেই পিসফুলি একটু ড্রিঙ্কস করতে চেয়েছিলাম। আই অ্যাকসেপ্ট মাই ফল্ট, অলসো ফিলিং সরি লাইক দেম। পরপর তিনজনের মুখ থেকে সহজ অক্ষুণ্ণ স্বীকারোক্তি শুনে গম্ভীরভাবে শ্বাস ছাড়ল শাহিদ। তিনজন নিজেদের ব্যাপারটা নিজ নিজ বিবেকের দংশনে বুঝতে পেরেছে, এটাই তার মুখ্য কাম্য। যা ঘটে গেছে তা যেহেতু এখন আগের মতো বদলানো যাবে না, তাই আপাত পরিস্থিতিটা স্বাভাবিক করার উদ্দেশ্যে সে বলল। নিচে সবাই খেতে বসেছে, এই ফাঁকে আপনারা নিচে যেয়ে সবার সামনে ম্যাটারটা সেটেল ডাউন করবেন, কোনো গ্রাস রাখবেন না। আমি এখানে রিভেঞ্জ কম্পিটিশনে খেলতে নামিনি। যা বলেছি, যেভাবে বলেছি সেভাবে যদি করেন, কালকের ইনসিডেন্টটা কারো কাছে পৌঁছাতে দেব না। ইজ দ্যাট ক্লিয়ার জেন্টলম্যানস? কাজু মাজু মুখটা নিয়ে তিনজনেই একই সাথে মাথা নাড়িয়ে সম্মতি বোঝালো। তারা কেউ চায় না বিশ্রী একটা ঘটনা পরিবার, পেশা, অন্য অবধি পৌঁছাক। এমন সময় চাপানো দরজার বাইরে থেকে ঠকঠক করা নেড়ে প্রবেশ করলো লাবিব। চোখের চাউনি দিয়ে সূক্ষ্ম একটা ইঙ্গিত বুঝিয়ে এবার বাকিদের উদ্দেশ্যে সেও কিছুটা বলে উঠল। তোমাদের তিনজনকে নিচে ডাকা হয়েছে, যাও খেতে যাও। অজগর যেটা কি বলতে চান সেটাও শুনে আসবেই। কাল তোমরা যে কীর্তি করেছো সেটা কিভাবে মিটমাট করা যায় সেটা নিজেরা ঠিক করে নাও। সম্ভবত তোমাদের বন্ধু আপসেট হয়ে আসে, সেটাও সলভ করে নিও, যাও। লাবিবের কথায় চুপচাপ তিনমূর্তি বিছানা ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। এতদিন যেই হই হুল্লোড় আর ঠাট্টা তামাশা হিড়িকটা ছিল, তা গতকালের ঘটনায় একদম চুপটি হয়ে গেছে। ভালো হয়েছে, যদিও লাবিব প্রথম চায়নি শাহিদ ওদের রুফটপ থেকে ওরকম করে সাহায্য করুক। এখন বুঝতে পেরেছে কেন তার চতুর বন্ধুটা এমন একটা চাল চেলেছে, যেখানে অবশ্য লাঠিও ভাঙেনি, সাপও মরেনি। শিক্ষা হয়ে গেছে সবগুলোর। লাবিব দরজাটা চাপিয়ে এসে থপ করে বিছানার উপর বসলো। সামনের টি টেবিলের উপর নিষ্পলক দৃষ্টি তাক করে বুক ভরা দমটা ছাড়তে ছাড়তে বলল। সন্ধে দেখেছি তোর ভাই বিরাট আয়োজন করেছে, ডিজে ফিজে ডেকে ব্যাপার আয়োজন। পাশের খোলা প্ল্যাটে বেশ ডেকোরেট করা চলছে। সন্ধে রিসেপশন পার্টির জন্য রেডি থাকিস। কথার মর্মার্থ কিছুটা বুঝতে পারলেও ব্যাপারটা তখনও শাহিদের কাছে ঝাপসা। সে নিজের কাজে এতটা বেশি মগ্ন ছিল যে সন্ধ্যের বিষয়টা তার কাছে অনেকটাই অজানা। এ নিয়ে কৌতূহলপ্রবণ মনটা সরাসরি প্রশ্ন করলো তাকে। আমার আয়োজন সম্পর্কে কিছু জানা নেই লাবিব, কী ব্যাপার বলতে চাচ্ছিস খুলে বলতো। খোলাখুলির কিছুই নেই এখানে, যা আছে সব ফাঁকা ফাঁকা। সন্ধে সব এক প্রকার রিসেপশনে যুক্ত হচ্ছে, যেখানে তুইও আছিস। ব্যাস, নিজেকে কষ্ট করে ইজি কর। বারবার একই ডায়লগ দিতে মন চাই না। যেটা পারবো না সেটা নিয়ে জোরাজুরি করাও ঠিক না। যদি মন চায় আসবো, না ছেলে নেই। আমি ওসব পরিবেশ। হ্যাঁ, মানাতে পারিস না জানি, কিন্তু আজকের পরিস্থিতি একদম ভিন্ন। এমনিতে মেয়েটা গতকালকের ঘটনা নিয়ে ছোটোখাটো ট্র্যামের ভেতর থাকতে পারে। সমস্যা হচ্ছে বাইরে থেকে ব্যাপারটা তোকে আমাকে একদমই বুঝতে দিতে চাচ্ছে না। এটা ওটা করে মাইন্ড ডাইভার্টের চেষ্টা লাগিয়ে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পেরেছি ওই সাইকোলজি প্রেন্টেনটা এখন কেমন। ওই দিকটা বিবেচনা করে আজকের মতো শেষ ফাংশনটা সুন্দরভাবে কাটানো উচিত। নিজের জন্য না, অন্যের জন্য কাটা। স্বল্প পরিসরে কথাগুলো বুঝিয়ে দিয়ে লাবিব সেখান থেকে উঠে যায়। আর মনে হয় না টুকরো টুকরো করে বোঝাতে হবে বন্ধু শাহিদকে। নিচে ওই তিনজন কীরকম পরিস্থিতি সামলাচ্ছে সেটা দেখার জন্য বেরিয়ে যায় লাবিব।
এদিকে শাহিদ দোটানার ভিতর জুঝতে জুঝতে এক পর্যায়ে কিছু একটা ভেবে নেয় মনে। বসা থেকে চট করে দাঁড়িয়ে দ্রুততার সহিত মোবাইল, ওয়ালেট এবং গাড়ির রিমোটটা নিয়ে তাড়াহুড়োতে বেরিয়ে যায়। রুমের দরজা চাপিয়ে রাখলেও বারবার কেউ না কেউ এসে প্রাইভেসিটা ক্ষুণ্ণ করে। বিছানা ছেড়ে আরাম করে একটু ঘুমাতে গেলে খটাস করে খুলে ফেলে দরজাটা। এরপর এটা ওটা জিনিস আনা নেওয়া করে দরজাটা হাঁ করে ওভাবেই খুলে রেখে যায়। এইভাবে কি একটু বিশ্রাম নেওয়া সম্ভব? সবে ফাহাদের দেওয়া ওষুধটা খেয়ে ঘুমাতে চেয়েছিল ফিহা, কিন্তু মানুষের মধ্যে ন্যূনতম মনুষ্যত্বের এমন করুণ অবস্থা দেখে আর ঘুমাতে পারল না। কানের ব্যথাটা আবারও একটু একটু করে ফিরে আসছে। ভুল করেও সেখানে আঙ্গুল স্পর্শ করা যায় না। কিঞ্চিৎ যদি ছোঁয়া লাগে তাহলে মনে হয় রুহুটা বুঝি ওর বেরিয়েই গেল। জ্বালাময়ী এক যন্ত্রণা সহ্য করে শেষমেশ সিদ্ধান্ত নিল পাশের বাড়ির শৈলী আন্টিদের ওখানে চলে যাবে। আপাতত ওই বাড়িতে মেহমানের গিজগিজ অবস্থা বলতে প্রায় শূন্য, আর সবাই এখন এখানে ভিড় জমিয়ে মাছির মতো ভন ভন করে যাচ্ছে। বিছানা থেকে উঠে মোবাইল ফোনটা নিয়ে সরাসরি নিচতলা সেই রান্নাঘরটার ওখানে হাজির হয় ফিহা। ভেতরে দুই খালামণির পাশে মাকেও সঙ্গে কাটাকুটি করতে দেখে ফিহা দরজার চৌকাঠে দাঁড়িয়ে বলল, মা শোনো, আমি শৈলী আন্টিদের ওখানে যাই। এখানে প্রচুর হইচই হচ্ছে, আর রুমেও আমি শান্তি মতো বিশ্রাম নিতে পারছি না। আমার প্রচুর অসহ্য লাগছে। আমি শৈলী আন্টিদের ওইখানে গেলে সমস্যা হবে কোনো? বাটিতে পেঁয়াজের খোসা ছাড়াতে গিয়ে মুখ তুললেন নাজনীন। মেয়ে দরজার ত্রিসীমানায় দাঁড়িয়ে পাশের বাড়ির শৈলী আপাদের ওখানে যেতে চাইছে। কাল রাতে কোথায় পড়ে গিয়ে যে কানের অমন দুর্দশাটা করলো, এটা নিয়ে এখনও মেয়ের প্রতি বেশ রাগ রাগ ভাব আছে তার। আবারও পেঁয়াজের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে প্রত্যুত্তর করলেন তিনি। নিজে নিজে তো পুরো দুনিয়া উল্টে ফেলেছিস, এখন আমার কাছে ঢং দেখাতে আসছিস কেন? যা খুশি তাই করগে, আমি কি বলার কেউ? যা ওই দিক থেকে, তুমি বিরক্ত করবে না কাজের সময়। মাকে তুই থেকে অন্য সম্বোধন করতে দেখে মুখটা প্রায় অসহায়ের মতো করে ফেলে ফিহা। আর কত ঝামেলা পোহাবে বাবা? এমনিতে কি তার ছোট্ট সরল জীবনটাতে কম যন্ত্রণা হচ্ছে? রাতভর কানের অসহ্যকর টনটনে ব্যথায় চমকে চমকে উঠেছে, আর এর মধ্যে মায়ের ক্রোধপূর্ণ অভিমান। ফিয়া মুখ তুলে শেষ আশা হিসেবে আফসানার দিকে বিষণ্ণ মুখ চাহনিতেই চাইল। চোখে চোখে যেন বুঝিয়ে বলল, তোমার বোনকে একটু সামলে দাও, আমি আর নিতে পারছি না খালামণি। আফসানা চুলার কাছে সেমাই নাড়ানো বাদ দিয়ে সেকেন্ডের ভিতর এক হুঙ্কার ছেড়ে বললেন, সমস্যা কি নাজু? মেয়ে কি বলছে শুনতে পাস না? ও শৈলী আপাদের ওখানে যেতে চাচ্ছে। এখানে সমস্যা কোথায়? থম মেরে বসে আছিস কেন? জবাব দে। আপা, ওর ব্যাপার নিয়ে তুমি কিছু বলো না। সারাদিন টই টই করে সারা দুনিয়া চষে খাবে, আর ব্যথা ট্যাথা পেলে খবর হবে মায়ের। এ কেমন ফাজলামো! হাঁটতে গিয়ে নাকি অন্ধের মতো পড়ে যায়, বা কানের ঝুমকো বেঁকে কান কাটে, হাঁটু ছিলে। এগুলো কি গা জ্বালানো কথা না? সহ্য হবে এগুলো শুনলে? নতুন ওড়নাটা কিনে দিয়েছি, সেটা পর্যন্ত কোথায় ফাঁসিয়ে ছিঁড়ে এনেছে। এত দামড়ি মেয়ে এখনও উচ্ছৃঙ্খল কাণ্ড করে বেড়ালে রাগ উঠবে না? মনে ঝাঁজ মিটিয়ে কথাগুলো বলে উঠলেন নাজনীন মিলা। মেয়ের দুরন্তপনায় তিনি যে রীতিমতো বিরক্ত এবং অসহিষ্ণু হয়ে গিয়েছেন, তাই যেন বাক্যে বাক্যে স্ফুলিঙ্গের মতো ঝলসে উঠেছে। রান্নাঘরে থাকা বাকি মহিলারাও সামান্য একটু খুঁত পেয়ে বেশ মাঞ্জা মেরে কথা জমাতে শুরু করেছেন। আফসানার সবার চেহারা এক এক করে দেখে নিতেই দরজায় দাঁড়ানো ফিয়ার দিকে ছোট্ট ইশারায় বোঝালেন, তুই যা ওখানে, একদম মন খারাপ করবি না তুই। আমি তোর মাকে দেখছি, যা। রান্নাঘরে চৌকাঠ ছেড়ে হাঁটতে হাঁটতে দ্বীপদের ত্রিসীমানায় পেরিয়ে ডানের শৈলী আন্টিদের সেখানে প্রবেশ করে ফিহা। ছোট্ট ছোট্ট দুটো ছেলে বাচ্চা নিয়ে দোতলার সুন্দর নান্দনিক বাড়িটায় থাকে শৈলী। স্বামী চাকরির সুবাদে মালয়েশিয়া থাকায় গাজীপুরের এই ছিমছাম ঠান্ডা শব্দহীন এলাকাটা বেছে নিয়েছেন তিনি। ফুটফুটে সাদা রঙের শোভিত সুন্দর বাড়িটার প্রশস্ত বারান্দাটা ঘুরে দেখল ফিহা। বারান্দার ঠিক নিচেই ফুলে ফুলে সজ্জিত বাহারি রঙের মন মাতানো ফুলের বাগান। মুক্ত বাতাসের সাথে টাটকা মনোরম গোলাপ ফুলের মন সম্মোহন করা সুগন্ধি সুবাসে জায়গাটা ভীষণ ভালো লেগে গেল।
কি অপার শান্তি, কি অদ্ভুত মন জাগানো ভুলো ভুলো সুখ। শৈলী আন্টির দেওয়া গরম ধোয়া ওঠা চাটুকু বড্ড শ্রান্তি, বড্ড তৃপ্তি জোগালো মনের কোণে। ফোমের তুলতুলে বেডে বসে কাপের শেষ তলানিটুকু এক চুমুকে খালি করতেই বাঁদিকে থাকা বেডসাইড টেবিলে ওটা রেখে দিল। ফলের খোলস ছাড়াতে কখনো আঙ্গুল, কখনো ছুরি, কখনো ধারালো বস্তুর ব্যবহার করে। নরম ফলের ক্ষেত্রে আঙ্গুল দিয়ে একটু একটু করে কমলার খোসা ছাড়াতে হয়, কখনো ছুরি দিয়ে কেটে কেটে আসল ফলটুকু বুঝে নেয় মানুষ। কিন্তু যার মনের আবরুটা শত শত পর্দার নিচে বহু বছর ধরে ঢেকে আছে, তার মনের নির্মোচনটুকু কি করে খুলে আনবে? কি করে দুর্গম মনের এক একটি অন্ধকার পথ উজ্জ্বল করবে ও? যে পথে কখনো কোনো নারী মন অনুভূতির শিখা চালায়নি, যেখানে কখনো আছড়ে পড়েনি আবেগের ঝড়, কোনোদিন বেরোতে পারেনি স্বতন্ত্র গাম্ভীর্যের খোলস থেকে, এমন এক ব্যক্তির জীবনে সত্যি কি ফাহাদ ভাইয়ের মতো নির্বাচন সম্ভব? বাবার পর এই একটি মাত্র বহিরাগত পুরুষ, যে পুরুষ সেদিন তার কাটা হাতে গ্যারেজের ভাঙা দরজা রুখে দিয়েছিল, শক্ত বাহুবলে ভুলবশত পড়তে যাওয়া থেকে আটকে নিয়েছিল। তার চোখের চাহনি মুখের ভাষায় চেয়েও অর্থবহুল নমনীয়। তার ওই চওড়া কাপ, তার বুকের উষ্ণতাটুকু রোমে রোমে যেন টের পাচ্ছে ও। স্পষ্ট এখন মনে পড়ছে সেদিন গাড়ির ভিতর ব্যাক সিটের কোণে থরথর করে কাঁপুনি দেওয়া জ্বরতপ্ত শরীরটা নিজের বুকের ওমে পূর্ণ করে ধরেছিল। সারাটা পথে এক ফোঁটাও বুঝতে দেয়নি কতটা লম্বা জার্নি শেষে খালামণির দুয়ারে পৌঁছেছে। দু চোখ বন্ধ করে এবার জ্বরের ঘোরের সবটুকু লোপার স্মৃতি মনে করতে পারল ফিহা। এও বুঝতে পারল বিগত দুদিনে যত যত ঘটনা ঘটেছে, তার মধ্যে ওই মানুষটার একাকী নিজের আপনার মুহূর্ত বলতে কিছুই নেই। সে যে কতটা অস্থির প্রবণ, উৎকণ্ঠিত, বারবার ওর মনের দুয়ারে কড়া নেড়ে শূন্য মুখে ফিরে ফিরে গেছে, তা যেন অস্থিতি চিত্তে বুঝতে পারল। হঠাৎ পিনপতন নীরবতার মাঝে তিনটে ঠক ঠক মৃদু করাঘাত হলো। বুঝে রাখা চোখ দুটো মেরে তাকাতেই চিত্রাবৃত্তের মতো ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল ফিহা। বিস্ময়ের ধাক্কায় মুখ ছিটকে অস্ফুটে বেরোলো। আপনি এখানে কেন? সাদা রং করা কাঠের নকশাকার দরজাটা খুলে গিয়ে ভিতরে প্রবেশ করলো দীর্ঘকায় নীরব পুরুষটি। গায়ে তার ডার্ক নেভি ব্লু রঙের টি শার্ট, জগিংয়ের কালো ফরমার ট্রাউজার পরা। সূর্যের তাপে গায়ে চামড়া কিছুটা লালচে বর্ণ ধারণ করেছে, তবু কি যেন এক ভুবন দোলানো আকর্ষণ তার সুদেহী চলনে। আরম্ভিক মুখ জুড়ে ওই এক রাস ঠান্ডা নির্মল চাহনিতে, যেখানে খোদাই করা আছে তার স্বতন্ত্র ব্যক্তিত্বের পৌরুষ। সে পায়ে পায়ে এগিয়ে এসে ফিহার পিছনে থাকা বিছানায় ফেললো দুখানা ব্যাগ। ফিহার সম্পূর্ণ দৃষ্টি ব্যাগের চাইতে এখন সামনে দাঁড়ানো এই নীরব অটল মানুষটার প্রতি। চোখ ছিটকে চলে গেল মানুষটার কপালের ওই ব্যান্ডেজ বসানো কোণে। ছোট্ট একটা ব্যান্ডেজ, এখনো খুলেনি সেটা। রং চটে গিয়ে ময়লা বিভিন্ন দেখাচ্ছে। কখন যে দুজনের ভেতরকার অল্প ফাঁকটুকু কমিয়ে নিয়েছে মানুষটা, তা বুঝতে পারেনি সপ্তদশী বিস্ময় বিমূঢ়া ভিয়া। হাত বাড়িয়ে সেই বিমূঢ়ার রক্তিম কানের আশপাশ থেকে সমস্ত চুল সরিয়ে দিল আস্তে আস্তে। ফিয়া অনুভব করল তার সমস্ত সত্তাটা যেন আপন করে নিয়েই কানের কাছে মুখ নিচু করল মানুষটা। পরপর দুবার ধীরে ধীরে আলতো স্পর্শে ছুঁয়ে দিল সেই ব্যথাতুর কানের কাছটুকুতে। এই প্রথম কোনো ব্যাকুল পরশে প্রচণ্ড বিহ্বল হয়ে মিয়ে রইল ফিহা। ঝাঁঝা রোদ্রুরের মতো সমস্ত শরীর, হাত পা, মস্তিষ্কের ভিতর তীব্র ছটপটানি রয়ে গেল। গলার কাছে সবটুকু নিঃশ্বাস নিষ্ঠুরভাবে মতো আটকে রাখলে সেই জড়দগ্ধ দিনের মতোই মদির স্বরে ফিসফিসিয়ে উঠল মানুষটা। আমি অপেক্ষা করব নাবিলা, এমন করে সেজে আসবেন যেন এই অদম মানুষটা শুধু আপনাকে দেখে স্থির হয়ে যায়। আর কিছু চাই না, আমি চাইবো না। হাসি। মুখ সরিয়ে নিজের কবঞ্চ অস্তিত্বটুকু নিঃশব্দে হটিয়ে প্রস্থান করল শাহিদ। যখন ফিহা খিচুনি চোখের কপাল দুটো মেলে তাকালো,
তখন রুমে কেউ নেই, ফাঁকা। তিত্তিরে দৃষ্টি ঘুরিয়ে বিছানার পানে ফেলতেই সেখানে থাকা ব্যাগ দুটো উপর করে ধরল সে। মচমচ শব্দ করে ভেতর থেকে বেরিয়ে এলো অত্যাশ্চর্য কিছু জিনিস। পাতলা ঠোঁটের আগায় আস্তে আস্তে ফুটে উঠল রৌদ্র ঝলমলের টুকরো হাসি। দু চোখ জুড়ে ছেয়ে রইল কৌতূহলী আশ্চর্য। বারবার বৃষ্টি ঘুরিয়ে অবাধ্য বেহায়া অভদ্র ছেলের কীর্তি কাহিনী দেখছেন। হাত গড়িতে 16 মিনিট 33 সেকেন্ড পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো আলোচ্য বিষয় কথা উত্থাপন করেনি এই চূড়ান্ত খারাপ ছেলে। এই ধরনের অমানুষিক কর্মকাণ্ড দেখলে মেজাজ ভীষণ খিচড়ে আসে। তবু নিজেকে কড়া কমান্ডে সাবধান করেন ভদ্রলোক সোয়াদ। নিজের অস্তিত্ব আরও একবার জানান দিতেই গলাটা ইচ্ছে করে জোরে খাকারি দিয়ে উঠলেন। শব্দটা নিস্তব্ধ রুমে বিশ্রী একটা প্রতিধ্বনি তুলে থেমে গেল। অথচ যার জন্য তিনি শক্তি খরচ করে গলার অবস্থা 14টা বাজিয়ে খুসখুস করলেন, সেই মহাপণ্ডিত ছেলে তাকে পাত্তাই না দিয়ে ড্রেসিং টেবিলের কাছে তেমনি তৈরি হতে ব্যস্ত। কি নিষ্ঠুর নৃশংস অপমান! ঝট করে সোফা থেকে দাঁড়িয়ে দুহাত কোমরের কাছে বাঁধলেন এস জাকির। এক কদম এগিয়ে এসে আয়নার ভেতর দিয়ে জিজ্ঞাসু কণ্ঠে শুধিয়ে ওঠেন, আমাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছিল? আয়নায় ফুটে ওঠা কঠোর প্রশ্নকর্তার দিকে কোনো ভ্রুক্ষেপই করল না শাহিদ। স্ত্রী করা কালো রঙের শার্টটা উন্মুক্ত দেহে গলিয়ে নিতেই পারফিউমের বোতলটা ডান হাতে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, মনে হচ্ছে ডাকা হয়েছিল। পুরো দস্তর এমন তেরা ধরনের কথা শুনে ভ্রু দুটো কোঁচকালেন সোয়াদ। ধৈর্যটা আবারও প্রাণপণ সংযত করে শান্ত সুরেই বলে ওঠেন, 17 মিনিট যাবৎ আমাকে এখানে বসিয়ে রেখেছ। তোমার প্রতি কি বিরক্ত হওয়া উচিত না? আমার প্রতি আপনি জন্ম থেকে বিরক্ত। নতুন করে বিরক্ত হওয়ার টপিক এখানে আসে না। তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে চলছ। ভালো করেই জানো তোমার এই ধরনের কথাবার্তা আমার মোটেই পছন্দ না। আপনার পছন্দ অপছন্দ শুনে আমার কিছু যায় আসে না। ধৈর্যের পরীক্ষা আপনার সেনানিবাসে দেবেন। আপনাকে যে কারণে ডাকা হয়েছে সেটা শুনে রাখুন। আপনি কিভাবে কি করবেন জানি না। আপনি আজই মার সাথে আলোচনা ছোটো আঙ্কেলের কাছে বিয়ের প্রস্তাব রাখবেন। প্রস্তাবটা নাবিলা হকের জন্য। প্রস্তাবের সারাংশের হবে এই, কোনো প্রকার যৌতুক মানা হবে না, বিয়েতে বকশিসও দেওয়া চলবে না। যতদিন ইচ্ছে ততদিন মেয়ের পড়ার স্বাধীনতা থাকবে। পড়াশোনা নিয়ে মেয়ের ইচ্ছা ব্যতীত অন্য কোনো ব্যক্তি, এমনকি আমিও আঙ্গুল ধুতে যাব না। ওনার 2 মেয়ের পড়াশোনার জন্য যে আর্থিক সংকটের ব্যাপারটা সামনে আসবে সেটা আমি নিজ কাঁধে তুলে নিতে রাজি, কিন্তু এই কথা স্পষ্ট করে বলে দেবেন, আমি কোনোদিনও গরজামাই হতে রাজি না। যদি গরজামাই বানানোর ইচ্ছা থাকে সেটা বড়টাকে দিয়ে বানাতে বলবেন। আপনার 18 মিনিট খরচ করার পেছনে এই কারণই ছিল। এখন আপনি দায়িত্ব পালনে যেতে পারেন, যান। সম্পূর্ণ কথা শুনতে শুনতে চক্ষু ছানা বড়া হয়ে গেছে ভদ্রলোকের। ঘোর ধাক্কায় কখন যে কোমরের কাছ থেকে হাত দুটো আলগা হয়ে এসেছে তা নিজেও বলতে পারেন না। দোকানে যা শুনলো সব কি ঠিকঠাক, নির্ভুল সত্য শুনছে? গলাটা কাট কাট হয়ে গেছে ছেলের অমৃত বাক্য শুনে। হ্যাঁ, এই বাক্যই তো শুনতে চেয়েছিলেন তিনি, কিন্তু তা এভাবে তো নয়। চরম আশ্চর্য হয়ে ভোম্বল দাসের মতো দরজার দিকে হাঁটা দিলেন সোয়াদ। হঠাৎ মুখটা পিছু ফিরিয়ে তুমুল উত্তেজনার স্বরে বলে উঠলেন, তুমি নাটক করছো না তো? যা বলেছ সব সত্যি। নিয়াজের মেয়েকে নিশ্চিত বিয়ে করবে? বিরক্তিমাখা মুখটা বায়ে ঘুরিয়ে বাবার দিকে তাকান শাহিদ। আমাকে দেখে কি আপনার নাটক বলে মনে হয়? সোহাগ জাকির দ্রুত নিজেকে প্রস্তুত করে ছেলের সামনে সুউচ্চ অহং ফুটিয়ে বললেন, ঠিক আছে বুঝেছি। আমি আজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভদ্রলোক বিষয়টা কেমন ভাবে নেবেন কে জানে। তোমাকে দিয়ে যদি সুশীলা গুণসম্পন্ন একটি মেয়ে আমার বাড়িতে আসে, তবে সেক্ষেত্রে কথা বলতে আপত্তি দেখছি না। কথা বলবো। জি, কথাটা এমনভাবে বলবেন যেন আপনার প্রস্তাবটা তিনি ফিরিয়ে দিতে না পারেন। অলরেডি আপনার নিয়াজ সাহেব বিসিএস ক্যাডারের মতো সুপাত্রের প্রস্তাব 2 বার ফিরিয়ে দিয়েছেন, তাই কথাবার্তা সাবধান। ছেলের ছোট্ট ইঙ্গিতে সজাগ হয়ে মনে মনে প্রস্তাবটা সাজাতে লাগলেন সোয়াদ। না, প্রস্তাব উল্টা পায়ে ফিরে আসবে কেন?
কোন দুঃখে? যদিও তিনি আজ পর্যন্ত এমন কোনো কাজ করেননি যেখানে সাফল্য ছাড়া অন্য কিছু এসেছে, তবু যদি হিতে বিপরীত হয়, এই প্রথমবার ভদ্রলোকের দুর্ধর্ষ সাহসী কলিজাটা ভীতু সৈনিকের মতো চিপ মেরে রইল। সন্ধ্যা 7টার ঘর ছুঁয়ে ফেলেছে অনেকক্ষণ হলো। আকাশের কালো কুচকুচে অন্ধকার ঘনানো ঝাঁপিয়ে দুষ্টু দুষ্টু চোখে উকি দিচ্ছে নক্ষত্র। এখনও গাঢ় বেগুনির ছাঁচটা আকাশ থেকে পুরোপুরি মিলিয়ে যায়নি। কড়া লাইটিংয়ের চমৎকার সুসজ্জায় মাঠ খোলা প্লটটা এখন দারুণ দেখাচ্ছে। দলে দলে সেখানে সেজেগুজে ঢুকে পড়ছে আত্মীয়, মেহমান, প্রতিবেশীর দল। এবার যেন প্রচণ্ড বেশি বিরক্ত হয়েই পকেট থেকে সেলফোনটা বের করলো শাহিদ। কলের জন্য ডায়ালে বসাতে পাশ থেকে লাবিব হাসতে হাসতে একটা খোঁচা মারল। মেয়ে মানুষের লেট কি জিনিস এবার তুই বুঝবি শালা। এতদিন খালি ছোঁয়ার ম্যাটারে শুধু শুধু দুসলি না, আজকে বুঝবি। লাবিব নিজের বাগদত্তার ছোঁয়াকে নিয়ে ছোট্ট একটা তামাশা করলে ফাহাদও এবার আসল ভূমিকায় অবতীর্ণ হয়ে বলল, কাকু, তোমার ট্রাউজারের ঘটনা কি মনে আছে? কোন দিক দিয়ে খুলে জানি কোন সাইড দিয়ে পড়ে গেছিল, মনে আছে না? হোপ বেটা চুপ কর, কিসের মধ্যে কি লাগাচ্ছিস? তোকে আমি বলেছি ওই টিপকে খুঁচাই খুঁচাই বের করতেই। তোর কপালটা আসলেই ভালো রে লাইব্বা। ওই দিন যদি নর্মাল স্যান্ডেল না পরে খটা খটা মার্কা জুতো পরতাম, তোর অবস্থা আজকে ল্যাংড়া ফাইমের মতো পঙ্গু পঙ্গু হতো। ছি, এখনও টিনেজ পোলাপানের মতো আচরণ করস? লজ্জা তো আগে থেকেই নেই, এখন আরও 2 ডিগ্রি বেশি বাড়াছস। মেডিকেল লাইনে নাঙ্গ কঙ্কাল নিয়ে যতবার থিসিস লিখছি ততবার ISSB এক্সামও তুই দিস নাই, বুঝছস হিসাব? তৎক্ষণাৎ লাবিব অবাক হয়ে ফাহাদের দিকে শুধালো। নাঙ্গু কি? দুই বন্ধু যুক্তি ছাড়া কথায় ভেতরে ভেতরে প্রচণ্ড হাসি পেলেও শাহিদ তখন কল দিতেই মহাব্যস্ত। 7টা 15 বেজে গেল, এখনো কেন আসছে না? কলটা তো অন্তত ধরবে। অন্যদিকে ফাহাদ বিজ্ঞমান ডাক্তারের মতো দুহাত বুকে ভাঁজ করে বলল, যেটা বলছিস ওটার লাস্টে পঙ্গু অ্যাডজাস্ট কর, তারপর বুঝবি কি মিনিং। ফাহাদের ওই ক্লুবে ফট করে ব্যাপারটা বলে উঠল লাবিব। নঙ্গু পঙ্গু মানে ক্যাকলাস কঙ্কাল? ফোনটা কানে চেপেই এবার অপর দিকে তাকালো শাহিদ। দুজনের উদ্দেশ্যে কিছুটা মেজাজ তপ্ত করে বলল, দেরি হচ্ছে ভালো কথা, কলটা তো রিসিভ করবে। কল ধরছে না কেন? 1-2 কল দিয়েছি এই 10 মিনিটের মধ্যে। লাবিব উপরে গিয়ে চেক দিয়ে আয়, অসহ্য লাগছে এখন মেজাজটা। ডায়ালকে তো ফোনটা কানে চাপা অবস্থাতেই আকস্মিকভাবে মুখের কথা আটকে গেছে তার। অখণ্ড আইসবার্গের মতো নিঃশব্দ হয়ে সামনেই 2 চোখ স্থির করে ফেলল শাহিদ। তার অপ্রত্যাশিত এমন অদ্ভুত আচরণে তৎক্ষণাৎ লাবিব আর ফাহাদ সেই দৃষ্টি লক্ষ্য করে সামনের পানে তাকালো। অবিশ্বাস্য চোখে চোয়াল ঝুলিয়ে ফেলল 2 বন্ধু। তৎক্ষণাৎ একে অন্যের দিকে জুলজুল চাহনি বিনিময় করতেই আবার ওরা অবাক বিস্ময়ে সামনের দিকে মিটিমিটি হাসিতে তাকিয়ে রইল। যা দেখছে তা সত্যি দেখছে তো? এবার কি স্থির থাকতে পারবে তাদের বন্ধু? ডায়াল কিন্তু ফোনটা কানে চাপা অবস্থায় আকস্মিকভাবে মুখের কথা আটকে গেল তার। অখণ্ড আইসবার্গের মতো নিস্পন্দ ও হয়ে সামনে 2 চোখ স্থির করে ফেলল শাহিদ। তার অপ্রত্যাশিত এমন অদ্ভুত আচরণে তৎক্ষণাৎ লাবিব আর ফাহাদ সেই দৃষ্টি লক্ষ্য করে সামনের পানে তাকালো। অবিশ্বাস্য চোখে চোয়াল ঝুলিয়ে ফেলল 2 বন্ধু। কি দেখছে তারা? তৎক্ষণাৎ একে অন্যের দিকে জুলজুল চাহ বিনিময় করতেই আবারও তারা অবাক বিস্ময়ের সামনের দিকে মিটিমিটি হাসিতে তাকিয়ে রইল। যা দেখছে তা সত্যি দেখছে তো? এবার কি স্থির থাকতে পারবে তার বন্ধু? কানের কাছ থেকে স্লো মোশনে কখন যে হাতের ফোনটা নিচে নেমে গেছে সেদিকে হুঁশ নেই শাহিদের। লাইটের ফর্সা আলোয় দূর থেকে ঝিলিক দিয়ে উঠছে সিল্কের কালো অন্ধকার রাঙা শাড়িটা। কালো আবরু পড়তে পড়তে ফুটে উঠেছে বিপজ্জনক সৌন্দর্যের আশ্চর্য কঠিন উদাহরণ। চিন্তাও করেনি সাদামাটা বেশি ঘুরঘুর করা মেয়েটি আজকের এই সন্ধ্যাসজ্জায় তার মন, তার মস্তিষ্ক, তার 2 চোখের দৃষ্টিটুকু হরণ করে ফেলবে। লাবিব আস্তে করে ফাহাদের ডান হাতে ধাক্কা মেরে বলল, চল এখান থেকে, বিরিয়ানির ভেতর
দুষ্টু এলাচি হওয়ার দরকার নেই, স্পেস দিতে হবে। ফাহাদ মৃদু ইঙ্গিতটা বুঝেও কেন জানি সরতে ইচ্ছে দেখালো না। জুনায়েদ সাঈদের মতো পাষণ্ড গোছের রোবট বন্ধুটা কীরকম প্রতিক্রিয়া দেয় সেটাই দেখার জন্য মন প্রচণ্ড আঁকুপাকু করছিল। কিন্তু লাবিবের অমন কঠিন তীব্র চাহনি দেখে ফাহাদ না পেরে অপ্রস্তুত হেসে বলল, আরে বেটা যাচ্ছি তো, মশার মতো কানের কাছে ভনভনানি দিস না, চল আস্তে আস্তে হাঁটা দিই। দুই বন্ধু নিঃশব্দে সেখান থেকে কেটে পড়ল ধীরে সুস্থে। বুঝতেও দিল না কখন কোন দিক দিয়ে সটকে পড়েছে তারা। প্রবাসী বাড়ির জনহীন প্রাঙ্গণে এই একটিমাত্র নারী মূর্তির পদাঙ্ক। পদশব্দের তালে তালে হিল জুতোর ঠকঠক করা দাম্ভিক শব্দ তরঙ্গ হচ্ছে। সেই শব্দ তরঙ্গের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে মিষ্টি সুগন্ধি ফুলের সুবাস। আজ বড় বড় হরিণী চক্ষুর চক্ষুপাতা ব্ল্যাক স্মোকি আইশ্যাডোর নিখুঁত আর আই মেকআপের সৌন্দর্য, রক্তে দামামা ছড়ানো মিষ্টি লোভী ঠোঁট দুটোতে লিপ গ্লসের গোলাপি আভার ছেল্লা, কোমল স্নিগ্ধ গাল দুটোতে বুরুষের হালকা নিখুঁত গোলাপি পরশ, যেন গোলাপের নিঃশ্বাস থেকে নিংড়ে আনা রংটুকু তুলতুলে গাল দুটোর হালকা করে ছুঁয়ে নিয়েছে। মাথার মধ্যখানে লম্বা সিঁথি তুলে কালো ঝরঝরে রেশম চুলটা অবলীলায় ছেড়ে দেওয়া। সেই রেশম কালো চুলগুলোতে মৃদু দোল লাগাচ্ছে শীত আগমনী বাতাস। উজ্জ্বল গলায় জলজল করে দুটি ঠিকরাচ্ছে সাদা পাথরের চিকন একটি ক্লাসি নেকলেস। বা হাতের সরু কবজিতে সেই নেকলেস ম্যাচিং ব্রেসলেট। আরও একবার সেই ব্রেসলেটের ঢিলে হুকটা চেক করতে করতে কালো পার্সটার ভেতর ভাইব্রেট ফোনটা চটপট ঢুকিয়ে নিল ফিহা। এখনও খেয়াল করেনি তার দিকে দৃষ্টি থমকে তার পরম পুরুষটি একটু দূরে দাঁড়িয়ে রয়েছে। বড্ড দেরি করে ফেলেছে এই সিল্কের শাড়িটি পরতে পরতে। বড় কোনো ব্যক্তির সাহায্য ছাড়া এই প্রথমবার নিজ হাতে শাড়ি পরার অভিজ্ঞতা একদিকে যেমন লজ্জা মেশানো ফুরফুরে অনুভূতি দিচ্ছে, তেমনি দিচ্ছে ঝামেলায় কিছুটা বিরক্ত হওয়া তেতো মন। দ্রুত পা চালানোর জন্য ডান হাতের শাড়ির কুচিটা একটুখানি উঁচু করে ধরলে সুন্দর পা দুটোতে দৃশ্যমান হলো বেল্ট লাগানো কালো ফ্ল্যাট হিলের জুতো। চোখ দুটো হিল ও কুচির দিকে সতর্ক দৃষ্টি ফেলে দ্রুত বেগেই খোলা গেটটার বাইরে পা রাখল ফিহা। সঙ্গে সঙ্গে উত্তরে হাওয়ার সপাটে এক চাবুক ওর নরম বুকে আছড়ে পড়ল। স্থির হয়ে গেল দুটি নয়নও। চকচকে ঠোঁট দুটো সহসা মৃদু কেঁপে উঠল কেন জানি। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা সুদেহী মানুষটির চক্ষু তারা, তার নিঃশব্দ গাম্ভীর্যের মুখাবয়ব, ডান হাতে থাকা মোবাইল ফোনটা ফর্মাল প্যান্টের ডান পকেটে ঢুকিয়ে নেওয়া, সবই ফিয়ার কোমল বুকটায় তীব্র কাঁপুনি বাড়িয়ে দিচ্ছে। এই জন্যই কি ঝলমলে একটি রঙিন অনুষ্ঠান এই কালো রঙটা নির্বাচন করেছে সে? এই কুৎসিত কালো রঙটা এতটাই প্রিয় তার। চওড়া প্রশস্ত কাঁধ দুটো তার কালো শার্টের আবরুতে ঢাকা। হাতঘড়ির কালো রঙের হলেও গোলাকার চাকতিটা সিলভার রাঙা। কবজির কার্ভড বাটনটা খুলে কালো হাতটা গোটাতে গোটাতে বেশ মোটা করে কনুইয়ের একটু আগেই ভাঁজ করে রেখেছে। এই অন্ধকারে কালো রঙটি ছাড়া তাকে এখনও কোনো ঝলমলে রঙে দেখেনি ফিহা। আজও তার ব্যতিক্রম নয়। নিজের অভদ্র মনকে শেকল পরিয়ে দ্রুত দৃষ্টিজোড়া স্বাভাবিক করলো ফিহা। মন্তর পায়ে হেঁটে হেঁটে আসলো মানুষটার কাছে। রাস্তা পার করে মুখোমুখি হয়ে দাঁড়াতেই গলাটা একটু স্বচ্ছ করে বলল, দেরির জন্য অসম্ভব দুঃখিত। বড় কোনো ব্যক্তির সাহায্য ছাড়া পড়তে গিয়ে প্রচণ্ড বেশি দেরি করে ফেলেছি। আপনি এভাবে বাইকে দাঁড়িয়ে অপেক্ষা করবেন জানলে আমি হয়তো আগে থেকেই আরেকটু সতর্ক হয়ে থাকতাম। বলতে বলতে চোখ দুটো সেই লোকটার চোখে নিবদ্ধ করে রাখলো ফিহা। বুদবুদ করে জমে ওঠা রক্তিম অনুভূতিগুলো দু ঠোঁটের ফাঁকে গলে বেরোতে দিল না। গায়ে শীত ধরানো মৃদু বাতাসটা এখনো কপালের চুলটা দুষ্টভাবে উড়িয়ে দিচ্ছে তার। কিন্তু আরম্ভিক ছাঁচের চোখ দুটো এই যাত্রাতেও কিছু ব্যক্ত করলো না। কেমন মানুষিনী! কেউ কিছু বললে কি তার সোজা উত্তর দেওয়া যায় না? কেন ঠোঁট দুটো অদৃষ্ট টোপ দিয়ে আটকে রেখে এরকম নিরুত্তর ভঙ্গিতে চুপ করে থাকে?
বিরক্তির আশটা চিকন চিকন ভুরু দুটোতে কুঞ্চন সৃষ্টি করলে ফিয়ার মুখটা নিষ্প্রভ ভঙ্গিতে শুধিয়ে ওঠে। আমাকে কি খারাপ লাগছে? কোনোভাবে কি মানাচ্ছে না আমায়? বুকের অন্তঃকোণে তীব্র আকাঙ্ক্ষী মনটা তার মুখ থেকে প্রশংসনীয় বাক্যটুকু শুনতে চাইছে। মরুর বুকে খাকা করা জল পিপাসার মতোই বড্ড আনচান করছে ওর অবুঝ ছোট্ট মনটা। বুকের কাছাকাছি থাকা ওই প্রশ্নাতুর চোখ দুটো জবাবের উৎকণ্ঠায় তাকিয়ে থাকলে নিঃশব্দে মুচকি হাসিটা ঠোঁটে ফোটানো শাহিদ। মনের ভেতরটা দুলে উঠে ওই পাগল করা হাসিটা শেষমেশ বড্ড কাছ থেকে উপহার দিল প্রিয় মানুষটি। কিছু বলো না শাহিদ, যেন শব্দালঙ্কারের চাইতে নিঃশব্দে ওই অর্থপূর্ণ হৃদয় দোলানো হাসিটি বড্ড বেশি বাক্যময়। রাত গণানো আকাশে উকি দিয়ে ওঠা চন্দ্রকিরণ এই অন্ধকার প্রিয় লোকটার জীবনে এভাবেই হয়তো জ্যোৎস্নার আলো ফুটিয়ে দিবে। আর সেই মায়াময় আলোতে জীবনের টুকরো টুকরো সুখটুকু কুড়িয়ে নেবে এই স্বল্পভাষী লোকটি। ঠোঁটে সেই হাসি মাখা জড়িয়ে রেখেই এক হাত রাখলো ফিয়ার ডান হাতে, ভীষণ আলতো এবং নরমভাবে। নির্দিষ্ট কথাটা স্রেফ ওই শুনতে পাক এমন একটা স্কেল বজায় রেখে মৃদু কণ্ঠে জানালো, আপনাকে লাগাম ছাড়া সুন্দর দেখাচ্ছে। এই লাগামহীন সৌন্দর্যের কাছে আমার ধৈর্যের বাঁধ মানছে না। কিশোরী চঞ্চল চোখে তারায় প্রাপ্তির উচ্ছ্বাসটুকু ঝিলিক দিয়ে উঠল ফিহার। সারল্য হাসিতে ভরপুর ওই মেয়েলি নরম ঠোঁটজোড়া চওড়া হাসিতে প্রসন্ন হয়ে রইল। এতটুকু পরিমাণ জড়তার আজ বুকের কোনো কোণেই আজ টের পেল না ফিহা। এই যে পাঁচ ধরা ডান হাতের কবজিটা সে আলতো করে ছুঁয়ে ধরেছে, এতেও মন ও মস্তিষ্কে একটা সেকেন্ডের জন্য সংকোচ অনুভব করলো না। কিন্তু শরীর ঠান্ডা ধারালো মৃদু মৃদু বয়ে যাওয়া বাতাসের সাথেই চূড়ান্ত বাগড়া দিতে হাজির হলো ফোন। সশব্দে ভাইব্রেট হয়ে বড্ড বিশ্রীভাবে কাঁপিয়ে দিল ফিয়ার পার্স ধরা হাতটা। চটক ভেঙে সশরীরে ফিয়া প্রচণ্ড কেঁপে উঠতেই সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভের জন্য পার্স খুলে বের করতে লাগলো। অন্যদিকে প্যান্টের পকেটে থাকা সাইদের ফোনটাও ফাহাদ ইজ কলিং উঠে অনুষ্ঠানে দেরি করা নিয়ে মৃদু হুঁশিয়ারি দিয়ে ফেলেছে। রেড আইকনে বৃদ্ধাঙ্গুল বসিয়ে কলটা কাটতেই কথা বলতে থাকা ফিয়ার দিকে অনুষ্ঠানে পা বাড়ানোর জন্য চক্ষু ইশারা বোঝালো। ফিয়া মাথাটা সম্পূর্ণতির সুরে হ্যাঁ বুঝিয়ে হাঁটা চালু করতেই আগে আগে ঢুকলো। এরপর 5 মিনিট অন্তর রেখে বেশ ধীর স্থিরভাবে প্রবেশ করলো শাহিদ। মাঝারি একটা প্যান্ডেল বাঁধিয়ে বেশ সুন্দর করে জায়গাটা সাজিয়ে রাখা। মানুষে মানুষে ভিড় হয়ে ভীষণ ভালোই লাগছে শেষ অনুষ্ঠানটা। আকাশের কালো ঝাঁপিতে দুষ্টু দুষ্টু নক্ষত্রের মাঝে গোল চাকতির মতো একখানা সুন্দর চাঁদ। চাঁদের মিঠে মিঠে আলোয় একীভূত হয়ে আছে ঝরঝরে গানের সুর শব্দ গলা। চোখ ঝলসে দেওয়া আলোকসজ্জা এই দারুণ সমাহার দেখে উপস্থিত সবার মনটাই কিভাবে চনমনে হয়ে উঠেছে। প্যান্ডেলের অবস্থা দেখলে মনে হবে যেন ছোটোখাটো একটা কনসার্টের মতো ছোট্ট প্রয়াস। আর এই প্রয়াসে পৌঁডু থেকে শুরু করে সবাই হাসি ঠাট্টায় 90 দশক থেকে একেবারে হাল আমলের গান পর্যন্ত গেয়ে যাচ্ছে। কি উপচে পড়া হাসি, কি বাঁধ ভাঙা উচ্ছ্বাস। শরবতের গ্লাসে চুমুক দেওয়া ভদ্রলোক সোয়াদ পাশে থাকা স্ত্রীর দিকে কাট কাট কণ্ঠে বললেন, সানা, আমার মনে হয় তুমি একটা গান ধরতে পারো। তোমার দ্বিগুণ বয়সী মাজেদা আপা যদি গীতকে নিজের জন্য হাততালি নিতে পারে, আমার মনে হয় তুমি ওনার চেয়ে ভালোই পারবে। প্যান্ডেলে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা আফসানা সেকেন্ডের ভিতর স্বামীর দিকে আগুন দৃষ্টিতে তাকালেন। বয়স বাড়তে বাড়তে এখন তালানির দিকে এসে পড়েছে, তাও ভদ্রলোকের রসবোধ যেন কমছেই না। তিনি কণ্ঠস্বর বেশ চৌকস করে একটু আগের গুরুত্বপূর্ণ কথাটা শুধিয়ে উঠলেন, আপনি প্রস্তাবের বিষয় নিয়ে কি ভাবলেন? দেখুন মেজর সাহেব, একটা কথা আপনাকে পরিষ্কার বলে রাখি, ছোট বোন জামাই কিন্তু রোকসানার জামাইয়ের মতো অর্থলোভী লোক না, খুব সৎ আর ভালো মনের মানুষ। বিয়ের কথা মাথায় আসলে কিন্তু পরিবারের উপর আর্থিক ব্যাপারটা মাথা চাড়া দিয়ে ওঠে। তার উপর বড় মেয়ে এখনও অবিবাহিতা। বড় মেয়ে রেখে ছোট মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠালে নিশ্চয়ই প্রস্তাবটা ওরা ফিরিয়ে দিবে। কোনো বাবা মাই চাইবে না সন্তানের মধ্যে এরকম একটা ভেদাভেদ হোক। স্ত্রীর যুক্তি শুনে নিজেও একখণ্ড যুক্তি উপস্থাপন করলেন সোয়াদ। তোমার কথাবার্তার সাথে একমত হতে পারলাম না,
তুমি সোসাইটির বানানো নিয়ম কানুনের দিকে কেন ঝুঁকছো সাইদের মা? বিয়েটা কি সোসাইটি নির্ধারণ করে দিবে নাকি যার যার ব্যক্তিগত ধর্ম? ধর্মীয় জ্ঞান দিয়ে বিবেচনা করলে কখনো বড় মেয়ে ছোট মেয়ে এই ধরনের প্রসঙ্গ আসার কথা না, বরং ওদের মেয়ে সাবালিকা হয়েছে কিনা সেটা দেখো। কথাবার্তা আর বিচার বুদ্ধিতে যদি 5 বছরের বাচ্চার মতো ছাপ না থাকে তাহলে সেই মেয়েকে সাবালিকা বলাই উচিত। কিন্তু আমার মনে হয় না তোমার বঞ্জি নাবিলা অতটা অবুঝ। 17 বছর বয়সী, জেলা শহর বেড়ে ওঠা, বেশ নামি দামি একটা সরকারি কলেজ থেকে পড়ছে। সব দিক দিয়ে ওর বোন ফিমার সাথেও সমান তালে চলতে শিখেছে। তাহলে সেই মেয়ে অবশ্যই নাদান নয়। কিন্তু এখানেও একটা গুরুতর সমস্যা আছে মেজর সাহেব, আপনি সেটাতে কোনো গুরুত্ব দিচ্ছেন না। আমি একদম বুঝতে পারছি না, দেশের সরকারি আইন অনুসারে 18 বয়সের নিচে মেয়ে বিয়ে দেওয়া আইনগত অপরাধ, সেখানে আপনি আইন শৃঙ্খলার ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে এই ধরনের ভুল বক্তব্য কেন রাখছেন জানি না। সব দিক বিবেচনা করে আমি আমার সঠিক অভিমত পোষণ করছি সানা। আর একটা কথা মনে রাখবে, প্রস্তাব দেওয়া মানেই কোনো মেয়ের সঙ্গে সঙ্গে বিয়ে হওয়া যায় না। দুপক্ষ ভেবেচিন্তে সময় নিয়ে সবটা বুঝে তারপর একটা পারস্পরিক সিদ্ধান্ত নেয়, তারপর তারা কন্যা তুলে দেয়। ছেলে কিন্তু কবজি ডুবিয়ে মেহমানদারি করা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে। সে মেহমান খাওয়াবে না, তুমি তোমার জায়গা থেকে কিভাবে সব দেখভাল করবে দেখে নাও। আশ্চর্যজনক কথাবার্তা। একমাত্র ছেলের বিয়ে উপলক্ষে মানুষ দাওয়াত দিব না, আয়োজন করব না আমি? এগুলো কি ধরনের অসামাজিক আচরণ? বললাম তো, বিয়ে যে করছে তার সঙ্গে এসব বোঝো। আমি শুধু আমার তরফ থেকে দায়িত্বের কাজটা পালন করব। তাছাড়া আমিও চাই আমাদের বাড়িতে আলোকিত করে একটা মিষ্টি স্বভাবী পুতুল মেয়েটা চলে আসুক। তোমার অভদ্র ভাব নিয়ে থাকা ছেলেকে যদি সততার লাইনে আনতে পারে তাহলে আমি কোনো ক্ষতি দেখছি না। এই প্রসঙ্গে আর কথা বাড়ালেন না আফসানা কাদির। সাইদের বাবা এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আজ রাতে তিনি খাওয়া দাওয়ার পর্ব শেষে গুরুত্বপূর্ণ প্রস্তাবটা রাখতে যাবেন, তারপর যা হয় তা দেখা যাবে। প্যান্ডেলে বাদ্যযন্ত্র বাজিয়ে বেশ মন মাতানো গান ধরছে তপন, সঙ্গে গিটারের তারে সুরেলা শব্দ যুক্ত করে পরিবেশটা অদ্ভুতভাবে বদলে দিয়েছে। দীপ তার সদ্য বিবাহিত স্ত্রীর সাথে আগমনী অতিথিবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিতে ব্যস্ত, আর বাকিরা যে যার কথায় এবং আড্ডায় নানাভাবে মগ্ন। গড়িতে প্রায় 8:30টার মতো বাজবে, কিন্তু ফিহার ইচ্ছে করছে শৈলীদের বাড়িতে গিয়ে পোশাক খুলে টান টান বিছানায় শুয়ে পড়তে। অদ্ভুত একটা আলস্য ভাব সারা শরীর মন জুড়ে ঝেঁকে ধরেছে। মা আর খালামণিরা কি কি ব্যাপার নিয়ে আলোচনা আর হঠাৎ হঠাৎ হেসে উঠছে তা ওর বোধগম্য হচ্ছে না। ফিবাও জর্জেটের একটি গোলাপি শাড়ি পরে বেশ চটকদার সাজ দিয়ে তার বয়সী মেয়েগুলোর সাথে কথাবার্তা বলছে। অন্যদিকে আরও একবার হাতঘড়ির দিকে চোখ বুলাতেই লাবিব ইঙ্গিতপূর্ণ স্বরে বলল, আর 2 মিনিটের মতো বাকি, বেশিক্ষণ নেই। বিশ্বাস কর, আমি মারাত্মক এক্সাইটেড। টান টান উত্তেজিত কণ্ঠস্বর শুনে ফাহাদের মধ্যে একই অবস্থার সঞ্চালন ঘটেছে। ঠোঁটে বিশ্বজয়ের মতো কাঙ্ক্ষিত হাসিটা ছুড়ে দিতেই প্রসন্ন কণ্ঠে বলে উঠল, এই ফার্স্ট টাইম মেবি আন্টির সামনে বোমা ফাটতে চলেছে, তাই না? ওর মা কি ব্যাপারটা জানতো লাইব্বা? আরে না রিটলারি, কেউই জানি না। আঙ্কেল জানে কি না শিওর না, কিন্তু বাড়ির কোনো কাকপক্ষীও কিচ্ছু এখনো জানি না। আমার তো এখন মন চাইছে নিজে একটা জোগাড় করে এই আনন্দে সামিল হয়। কতদিন এমন আনন্দের স্বাদ পাই না। লাস্ট সেই যে আমরা 5 জন মিলে রাতারগোল ট্যুরের সময় আনন্দ করেছিলাম, ওই দিনগুলো আর ক্যাচ আপ করতেই পারলাম না। ঘড়ি থেকে চোখ তুলে ফাহাদকে কিছু বলতে নিবে লাবিব, তার আগেই আকস্মিকভাবে লাইটগুলো বন্ধ হয়ে যায়। ঘুটঘুটে অন্ধকারের ভিতর খোলা আসমানের নক্ষত্ররা দুষ্ট হাসিতে যেন মজা লুটছে, যেন হৈ হৈ করা এক দঙ্গল মানুষের উদ্দেশ্যে বলছে, হে মনুষ্য দল, শান্ত হও। তোমরা এখন দেখবে এই রাতের সবচেয়ে সুন্দর মুহূর্ত, এমন এক অবর্ণিত মুহূর্ত যে মুহূর্তের ব্যাপারে শুধু আমি জানি, তোমরা তো জানো না। এই পৃথিবীর বুকে কত কত গল্প লুকানো থাকে, কত শত মর্মবেদনা তারা জানায় কালো আসমানের কাছে, কত কত হাঁকার চিৎকার নীরব ধ্বনি পৌঁছায় আমার নিকট। তোমরা কি জানো তারা আমার দিকে নীরবে কত অশ্রু ঝরায়?
জানো কতটা দুঃখে থাকে তাদের ওই চোখ ঝরা বিন্দুতে? তোমরা যখন দু চোখ বুঝে শান্তির ঘুমে ঘুমিয়ে যাও, তখন তোমাদের আশেপাশে, তোমাদের কাছে, তোমাদের নিকটে থাকা কোনো মনুষ্য চোখ এই আমায় খুঁজে পায়। কি হাহাকার, গ্লানি, বিষণ্ণতা! হে মনুষ্য, তোমরা ভীষণ নিষ্ঠুর। হাসির নিচে লুকিয়ে থাকা দুঃখ তোমরা বুঝো না, অথচ এই আমার নিচে লুকিয়ে থাকা রহস্য তোমরা খুঁজতে আসো। প্রকৃতির এমন অদৃশ্য কণ্ঠস্বর শোষ বাতাসে মিলিয়ে যেতেই মনে মনে 1, 2, 3 গুনতে শুরু করেছে দুই বন্ধু। জিভের আগায় 10 উচ্চারণ করতে দেরি, আকস্মাৎ দপ করে জ্বলে উঠল সবকটা লাইট। উজ্জ্বল হয়ে উঠল প্যান্ডেলের সমস্ত আলো, ঝলমলিয়ে উঠল কাঙ্ক্ষিত সেই অভিভূত পরিবেশ। লাবিব, ফাহাদ, দ্বীপ বাদে প্রত্যেকের চোখে আশ্চর্যের বিচ্ছুরণ। কৌতূহলে কেউ কিছুই বুঝতে পারছে না। এমনই একটি ধাঁধাপূর্ণ অবস্থায় ভেতরে প্যান্ডেলের চেয়ারটায় বসে গিটারটা হাতে তুলল শাহিদ। যেন পেশাদার একজন গিটারিস্ট তার শখের বস্তুটা যত্ন করে বুঝে নিল। ঠোঁটের কাছাকাছি স্ট্যান্ড মাইক, চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে পজিশনটা ঠিক করে ফেলেছে। এবার গিটারের তারে আঙ্গুল ছোঁয়াতে মৃদু সুরটা তুলে দু চোখ বন্ধ করলো শাহিদ। ঘন সুন্দর লম্বা পাপড়ির চোখ দুটো ওভাবেই বুঝে রেখে গানের বাক্যগুলো গেয়ে উঠল ধীরে ধীরে। সেই সকল দেখা প্রথম ওই মুখ, লাল টকটকে, নাকে ফোলা ফোলা চোখ। কোনো এক সকালে তোকে প্রথম দেখেছি, মনেরই গভীরে তোকে আমার করেছি। গলার কাছে কাটা আটকানোর মতো ঢোকটা তক্ষুনি আটকে গেল ফিহার। রক্তের শিরাগুলো তীব্র টর্নেডের মতো উত্তাল হয়ে উঠল ওর। নিজের দু চোখ, দু কান, কোনো ইন্দ্রিয়কেই ও 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করতে পারছিল না। সেই অবিশ্বাস্য কাণ্ডটাই ঘটিয়ে যেন নিজের ভঙ্গিতে ঘটিয়ে দিয়েছে শাহিদ। দক্ষপূর্ণ, সাবলীন, সুন্দর কণ্ঠে সে যেন মনের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সুর ছেড়ে ধরল। গোধূলির রঙ আলতো ছোঁয়া দে আমায়। চোখ করে সরাসরি শান্ত, প্রসন্ন, নির্মল দৃষ্টিটা প্রিয় মানুষটির পানে তাক করে গাইল। একটুখানি সাজে নেমে অন্ধকার, হাতে হাত রেখে উড়ে বেড়াই। ছেলের মাঝে এমন সুনিখুঁত কণ্ঠের সুর, এমন স্বাভাবিকত্ব, এমন অসাধারণ দৃশ্যপট দেখে ধাক্কাটা সামলাতেই পারলেন না আফসানা। ডান হাত দিয়ে সোয়াদের বাঁ হাতটা সজোরে খামচে ধরলেন তিনি, যেন বলতে চাইছিলেন, শাহিদের বাবা, এ আপনার ছেলেই তো? ঠিক দেখছি তো আমি। গান কবে গাইতে শিখলো? কি দেখছি গো শাহিদের বাবা? শত শত কৌতূহলের মাঝে হঠাৎ করে প্রত্যেকের মাঝে আনন্দের স্ফুরণ হয়ে গেল। শাহিদের গিটারের তারে আঙ্গুল চালানো প্রতিটা সুর, ছন্দ, মন মাতানো তালটা সকলের মুখ, চোখ, ঠোঁটে হাসিতে খুশিতে উদ্ভাসিত করে তুলেছে। চোখ বুঝে তীব্র আকণ্ঠ অনুভূতি থেকে নিখাত অবস্থাটুকুই যেন ব্যক্ত করে উঠল গানে। দ্রুততার তালে গিটারের তারগুলোতে তীব্র অস্থির ঝংকার তুলে গেয়ে উঠল সুরকথা। আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে তোকে চাই কাছে বারে বার, মন দেওয়ানা করে চলো না, তোকে খুঁজে ফিরি বারে বার। তোমাকে চাই আমি শুরু থেকে শেষ, তোকে চাই। অঙ্কের সুর মাখানো কণ্ঠে প্রবল উৎকণ্ঠাটুকু দফায় দফায় বুঝিয়ে দিচ্ছে এই কট্টর পুরুষ। হৃদয়ের মণিকোঠায় জমে থাকা নরম অনুভূতির বাষ্পগুলো সে ছেড়ে দিচ্ছে অবলীলায়। তার সবচাইতে গোপনতম গুণ তার গাওয়ার এই উৎসটুকু দিয়েই ব্যক্ত করছে সুকঠিন অবস্থা। দু চোখ খুলে সামনের ওই মুখটির পানি চাইতেই কণ্ঠস্বর যেন আবারও দুষ্ট খোলসে ইঙ্গিত রেখে গাইল। দেখে লাগে জানি কেমন, বোঝাতে পারিনি আমি তখন, মায়া ভরা চোখেছে আমাকে করেছে শেষ, আমিও হয়েছি পাগল। শেষ লাইনে যেন সত্যিকার অবস্থায় বলে উঠল শাহিদ।
হুট করে এক পশলা বাতাসের ঢেউ তার কপাল ছেয়ে থাকা জেলহীন চুলটাকে উড়িয়ে দিল। ভ্রু ছুঁই ছুঁই করতে থাকা দুষ্টু চুলের কাণ্ড দেখে অজান্তেই হাসি ছলকে উঠল ফিহার। আকাশসম মুগ্ধ নয়নে চেয়ে থাকতে থাকতেই মাধুর্য ভরা কণ্ঠটার সাথে কখন যে এত সংখ্যক কণ্ঠ মিলে একাকার হয়ে গেছে তা খেয়াল করেনি ও। একসাথে অনেকগুলো কণ্ঠ একত্র হয়ে সমস্বরে সেই গানটার সাথে মন প্রাণ সুর মিলিয়ে গাইল। তোকে ছাড়া আমার কাটে না সময়, কিভাবে বোঝাই তোকে কত করে চাই। রাতে দিন আমার কাটে নিরালায়, ভেবে কি জাদু চোখে মায়া জড়ালে। আজ উড়ে উড়ে মন ঘুরে ঘুরে তোকে চাই কাছে বারে বার। মন দেওয়ানা করে চলো না, তোকে খুঁজে ফিরি বারে বার। এবার একটু থামলো শাহিদ, থেমে গেল তার গিটারের তার, তার সুদক্ষ নিপুণ হাত, তার ঠান্ডা স্নিগ্ধ কণ্ঠস্বর। সমবেত কণ্ঠগুলো আচানক কেমন কণ্ঠে কিছুই বুঝতে পারলো না। মাঝপথে কি গানের লাইনটা ভুলে গেছে নাকি? এভাবে থামলো কেন? ফিয়ার মুখটা অন্যান্যদের মতো কৌতূহল মাখো হলে এইবার ঠোঁটে মুচকি হাসিটি জিয়ে রেখে উচ্চ স্কেলে গেয়ে উঠল শাহিদ। তোমাকে চাই, তোমাকে চাই, আমি শুরু থেকে শেষ তোকে চাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি শুরু থেকে শেষ তোকে চাই। স্থায়ীভাবে গানটার সমাপ্তির টানতেই প্রচণ্ড কান ফাটানো শব্দে মুখর হয়ে উঠল জায়গাটা। সবাই ঠাস ঠাস কঠিন করতালিতে ফেটে পড়েছে। থামছেই না, থামলই না, যেন এই সুন্দর রাত্রির সবচাইতে জমকালো ব্যাপারটা উপভোগ করছে তারা। যাকে এই বাড়িতে সবচেয়ে কম মাতামাতি করতে যাকে দেখা যেত নিরিবিলি শান্ত নিজের মতো করে থাকতে, সেই নীরবে থাকা পুরুষটি যেন জল তারার মতো সবার কাছে ধরা দিয়েছে। কি অদ্ভুত এক ব্যাপার! সবচাইতে আশ্চর্যজনক নজিরটুকুই দেখতে পেলেন আফসানা। এখনও ঘোরগ্রস্ত অবস্থা থেকে বের হতে পারেননি তিনি। দু চোখ বিস্ফোরিত, চোয়াল ঝুলানো, বুকের ভেতর বাঁধ ভাঙা প্রশ্ন তাকে স্তব্ধ বিমূঢ় বানিয়ে দিয়েছেন। তিনি জানতেন তার ছেলে অন্য দেশের ছেলের মতো মিশুকে নয়, স্বাভাবিক নয়, হাসতেও তেমন জানে না, বড্ড অল্প সেই ছোট্ট বয়স থেকে নিজের ভেতরে একটু একটু করে গড়তে শিখেছে সব কিছু। যেন কোনো কিছুর প্রতি প্রচণ্ড এক রাগ, ক্ষোভ, অব্যক্ত এক ক্ষেত থেকে নিজেকে আত্মনির্ভর বানাতে এক প্রকার যুদ্ধই চালিয়েছে। স্কুলের টিফিনের জন্য মায়ের আঁচল থেকে আবদার করেনি। ছুটিতে বাবা বাড়িতে থাকলেও টাকা চাওয়ার প্রবণতা দেখায়নি। স্কুলের হোমওয়ার্ক থেকে শুরু করে কোনো কিছুর জন্য সাহায্য চায়নি, কিচ্ছু না। এক রোখা এই স্বভাবের জন্য কম যে মার খেয়েছে তাও বলা উচিত না। কোনো কিছু জিজ্ঞেস করলে বোবার মতো মুখ বন্ধ করে রাখার ব্যাপারটা প্রায়শই আফসানাকে তুমুল লাগিয়ে দিত। মাঝে মধ্যে কড়া শাসন করতে গিয়ে ঠাস করে এক চড়ও লাগিয়ে দিয়েছেন ছেলেকে। আর কত সহ্য করা যায় একগুয়ে ভাব? জরুরি প্রশ্ন শুধালে জবাব না দিয়ে মুখ বন্ধ করে রাখা ব্যাপারটা দেখলে তারও তো মেজাজ খিচড়ে আসে, তারও তো সসীম ধৈর্যের বার্তাও মাঝে মাঝে ভেঙে যায়। স্কুলের পুরো প্রাইমারি জীবনটাই বন্ধুহীন নিঃসঙ্গ একাই পার করে হাই স্কুলের ধাপটাতে পাড়ি দিয়েছে। কিন্তু কখনো স্কুল থেকে এ খবর শোনেননি তার ছেলে গান গাওয়া, কবিতা আবৃত্তি, মঞ্চনাটকের মতো কারিকুলাম অ্যাক্টিভিটিতে যুক্ত হয়েছেন। বরং স্কুলের কিছু টিচারের কাছে খোঁজ নিলে জানতে পারতেন সাইদ বাকি স্টুডেন্টের সাথে মিশতে চায় না ম্যাডাম। আমরা খুব চেষ্টা করেছি এ ব্যাপারে, ও খুব চুপচাপ, আমরা তাকে শান্তশিষ্ট বলে ভাবি। আপনার ছেলে কিন্তু পড়াশোনাতে খুবই ব্রাইট। ইংলিশ মিডিয়ামে নাম দিয়ে বাংলা মিডিয়ামের দেওয়াটাই আপনার জন্য বরং সঠিক সিদ্ধান্ত ছিল। সে বেশ পড়ু একটা বাচ্চা, বাকি বাচ্চাদের চাইতে তার ম্যাথমেটিক্যাল টার্ম অনেক স্পিডে শেষ হয়। কিন্তু সমস্যা একটাই ম্যাডাম, সে ক্লাসের বাকিদের মতো ফুরফুরে নয়। সাইদ পর্যন্ত ছাড়া কোনো কথা বলে না। ওর দিকে একটু বিশেষ খেয়াল রাখবেন কেমন? খেয়াল রাখার ব্যাপারে অনেকভাবে নানা চেষ্টা চালিয়েছেন আফসানা কাদের, কিন্তু মুখ গুমড়ে ব্যর্থ হওয়া ছাড়া কিছুই পাননি তিনি। হাল ছেড়ে দেওয়া
বিপন্ন পথিকের মতো আশাশূন্য হয়ে যায় তার মাতৃমন। তিনি ভুলতে পারেন না জীবনের দুঃসহ স্মৃতি। তার মলিন মন বারবার স্মরণ করে অতীতের কালো অধ্যায়ের কথা। আজও পেটের কাছে সেই সেলাইয়ের দাগ, সেই অপারেশনের একটি চিহ্ন হালকাভাবে ফুটে রয়েছে। কবে কোন দিন এই দেহ থেকে সেই চিহ্নগুলো মিলিয়ে যাবে এই কথাও নিশ্চিত নয়। এখনও সেলাইয়ের উপর হাত রাখলে বুকের ভেতরটা ছিনছিন করে ওঠে। পাথর চাপা দেওয়া দুঃসহ দুঃখগুলো ভীষণ পীড়া দিয়ে কাঁদায়। তার প্রথম সন্তান, তারই পুত্রধন যেদিন পৃথিবীর বুকের ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে এলো, সেদিন ছিল সোমবার। কাল বৈশাখীর মহা তাণ্ডবের দিনের আলো যেন গা ছমছম করা ঘুটঘুটে অন্ধকারে রূপান্তরিত হয়েছে। মানুষ ভয়ে বাড়ির বাইরে পা দিচ্ছেন না। মটমট করে কোথাকার কোন হিজল গাছের উপরে পড়ল যেন। ভয়ে সকলের মুখের কালিমা দোয়া ইউনুস জাপা শুরু করেছে। সেই সময়কার পুরনো এক রেওয়াজ ছিল এই রকম, মেয়েকে প্রথম অন্তঃসত্ত্বার সময় বাপের বাড়িতে থাকতে হবে। সেবা শুশ্রূষার মধ্যে দিয়ে সন্তান জন্মদানের পর স্বামীর গৃহে ফিরে যাওয়ার নিয়ম। এমনই একটি হাতে বানানো নিয়মের জোরে আফসানা ছিলেন বাবার বাড়ি। ওই অবস্থায় হাসপাতালে যাওয়া একেবারে অসম্ভব। উথাল পাথাল ঝড়ের ভেতর আফজাল কাদের দ্রুত একদল লোক জুটিয়ে বাজারের দিকে ছুটে যান। কেন ছুটে যান? সে খবর পান পুত্র সন্তান হবার কয়েক ঘন্টা পর কাপড়ে মোড়ানো ছোট্ট একটা পুটলি সদ্য মা হওয়া আফসানার কোলে ঝুলিয়ে দেওয়া হয়। পুটলির ভেতরে আরামে ঘুমাচ্ছে তার ছোট্ট শিশু। এ যেন জান্নাতের বাগান থেকে ছোট্ট একটা প্রাণ আল্লাহ তাআলা তার কোলে পাঠিয়ে দিয়েছেন। গাল দুটো রক্ত জবার মতো লাল টকটকে, দুটো ফর্সা ফর্সা হাত, একটুখানি ঠোঁট। চোখ পিটপিট করে তাকাতে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ছে ছেলেটা। আফসানা পরম আদরে ছোট্ট ছেলেটাকে বুকের ওমে জড়িয়ে রাখেন। তার নারী ছেঁড়া টুকরো, তার গর্ভের ছোট্ট প্রাণ। এইটুখানি দেহের তাপ তার গায়ে মিলেমিশে এক হয়ে রইল। নিষ্পাপ সন্তানের গায়ের ঘ্রাণের সবটুকু শারীরিক যন্ত্রণা কোথায় যেন কর্পূরের মতো পুড়ে গেল। আর টের পেলেন না আফসানা। ঠিক তখনই কানে আসে মেজর সাহেব আসার পথে ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছেন। হাতে গুরুতরভাবে আঘাত লেগে সেলাই পড়েছে তার। ওইদিকে মেজর সাহেবকে দেখতে যাওয়ার পথে আব্বা আফজাল অত্যাধিক উত্তেজনায় মাইন্ড স্ট্রোক করেন। এই খবর শুনে বাড়ির ভেতর হৈ হৈ পড়ে যাওয়া অবস্থা সদ্য জন্মানো ওই নবজাতকের মাঝে আঘাত হানে। ফুটফুটে পবিত্র একটি ছোট্ট প্রাণ, সেই প্রাণের উপর নিঃসঙ্গভাবে আখ্যা পড়ে যায় অপয়া অলক্ষণে শিশু। এই শিশুর সুখ খবরের বদলে এক ঝুড়ি মন্দ বার্তার আগমন নিয়ে দুনিয়ায় এসেছে। গ্রামের কিছু সেকেলে ভাবনার বয়োবৃদ্ধ মহিলার চড়াও করে ঘোষণা দিয়ে বসলেন এই শিশু কোনো হেমন্তর। আফসানা তখনও জানতেন না তার অবুঝ জীবনের ওইটুকু ব্যাপারই সীমাবদ্ধ ছিল না, ছিল এই সেলাইয়ের নিচে চাপা কষ্ট। বড় বুবু, এখানে দাঁড়িয়ে আছো, খাবে না? আচমকাই এমন প্রশ্ন শুনে ভীষণ চমকে উঠলেন আফসানা কাদের। হ্যাঁ, কে? কথা বলতে বলতে মুখ ফিরিয়ে পিছু চাইতেন ছোট বোন নাজনীনকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তিনি যে ফোনে ডিলারের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে প্লটের বাইরে এদিকে চলে এসেছেন তা খেয়াল হলো মাত্র। ঠোঁটে হাসি জড়িয়েই বোনের কাছে এগোতে এগোতে শান্ত স্বরে বললেন, ওহ নাজু, আমি এখানে কথা বলতে বলতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ওখানে সবাই খেতে বসেছে? কথার মাঝে কেন জানি নাজনীনের মনে হচ্ছে বড়বু কিছু একটা ঘটনার বিমর্ষ। তার চোখে অন্য কথা বলছে, মুখের ভাবও কেমন বিষণ্ণ। চট করে কথাটা না শুধিয়ে পারলেন না নাজনীন। হয়তো আমি ভুল হতে পারি বুবু, কিন্তু তোমার মুখ আর চোখ দেখে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তুমি কি কোনো ব্যাপার নিয়ে চিন্তিত? ঠাস করে ছোট বোনের কাছে ধরা খেয়ে যাবেন ভাবলে আরেকটু সতর্ক হতেন আফসানা, কিন্তু এখন সত্য না বললে উপায় নেই। ছোট বোন নাজনীন যথেষ্ট বিচক্ষণ মহিলা, এক চুলো ছাড় দিবে না। ঠোঁটের হাসিটা জিয়ে রেখে এবার বোনের পাশাপাশি হাঁটতে হাঁটতে বললেন, বিশেষ কোনো কারণ নিয়ে চিন্তা করছি না নাজু। ছেলের এই পরিবর্তন দেখে অতীতের দিনগুলোতে ফিরে গেছিলাম। সেই দুর্ঘটনার পর ওকে আমি হাসতে দেখিনি। আমি ভুলে গিয়েছি ওর হাসিটা কেমন। বুকের বড্ড গহীন কোণ থেকে চাপা রুদ্ধ শ্বাসটা বেরিয়ে এলো আফসানার। বুনো ফুলের গন্ধে মাখানো বাতাসে এক বুক হাহাকার মাখানো মাতৃশ্বাস মিশে গেল অজান্তে। নীরব মুখে হাঁটতে লাগলেন তিনি, চোখ দুটো মাটির দিকে।
টুপ করে এক ফোঁটা জলবিন্দু মাটির ওপর পড়ল কিনা বোঝা গেল না। নাজনীন দীর্ঘশ্বাসের নিচে চাপা চাপা কষ্টগুলো অনুমান করে ভীষণ উদ্বিগ্ন সুরে বললেন, তুমিও কি মনে করো ওটা সাইদের দোষ? ওর কি সেই সময় এখনকার মতো বুধ ছিল? প্রশ্নটা শুনেই কলিজা নিংড়ে ওঠা যন্ত্রণায় প্রচণ্ড ব্যথিত হলেন আফসানা। গলার কাছে কাটার মতো বিদ্ধে থাকা কান্নাগুলো এ বয়সেও প্রাণপণে সামলে নিলেন তিনি। ভীষণ যুদ্ধ করে গলা স্বাভাবিক করে বললেন, আমি কখনোই মনে করিনি ও একটা অপয়া সন্তান নাজু। আমার কাছে কখনোই সাইদ ওরকম ছিল না। ও যে ওইটুকু বিষয়কে মনের মধ্যে পুষতে পুষতে এরকম হয়ে যাবে এমনটা আমি চাইনি, কল্পনাও করিনি। এটা ঠিক সেই সময় স্বাভাবিক ছিলাম না। অমন ধাক্কাটা নেওয়ার মতো মানসিক পরিস্থিতি কোনো মেয়েরই থাকে না। আজও আমি ভারী কাজ করতে পারি না নাজু। সেলাইটার জন্য নিজেকে কেমন পঙ্গু পঙ্গু মনে হয়। ছেলেটাও গা বাঁচিয়ে দূরে দূরে থাকে। আমার ভাগ্য আর কোনো সন্তান জুটেনি যে আমাকে এই নিঃসঙ্গ সময়ে সঙ্গ দিয়ে চলবে। আমি এবার বড় বুট ডান হাতটা ধরে রাখলেন নাজনীন। কথা আটকে যাওয়ায় আফসানার স্বরটা অনুভব করতে পেরেই আশ্বস্তির স্পর্শটুকু বড় বুবুর হাতে চাপা দিয়ে রাখলেন। যখন দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভাবনা হয়েছিলেন আফসানা, তখন ছোট্ট সাইদের বয়স ছিল সবে 7। স্কুল পড়ুয়া বাচ্চা। আদর আহ্লাদ সোহাগ পাওয়ার জন্য ওই নিষ্পাপ সুগভীর চোখ দুটো বড্ড ব্যাকুল হয়ে থাকতো। একদিন কি এক ঘটনায় মায়ের সাথে ভীষণ খোটোমোটো চলতেই ব্যাপারটা মারাত্মক পর্যায়ে অগ্রসর রূপ নেয়। ছেলে প্রচণ্ড জিদ দেখিয়ে দুহাত তখন সজোরে এক ধাক্কা মারতেই ব্যালেন্স হারিয়ে বাথরুমের দরজায় পিঠ ঠেকে যায় আফসানার। কিন্তু বিধিবাম, বাথরুমের দরজাও ছিল খোলা। খোলা দরজাটার ভিতরে ঢুকে বাড়ির শরীরটা তক্ষুনি ছিটকে যায় ফ্লোরে। গগন বিদারী আর্তনাদ, দেওয়ালে দেওয়ালে বেজে ওঠে চিৎকার। রক্তের বন্যার কাছে দুচোখ ছাপানো অশ্রু, মানসিক পীড়া। নিজ শরীর থেকে জরায়ু হারানোর মুহূর্তগুলো তিনি কখনোই ভুলতে পারবেন না। 7 সংখ্যাটা বড্ড বেশি ক্ষুদ্র ছিল। ওই ক্ষুদ্র সংখ্যার বাচ্চাটি তখন বুঝতে পারেনি কি ঘটে ফেলেছে সে। তখন তার চোখের সামনে ছিল রক্ত আর রক্ত। ওইটিকে মস্তিষ্ক নিজে নিজে বুঝে নিয়েছে। মা বলছে লাল মনে রক্ত, রক্ত মানে খুন, খুন মানে খুন করা। সে মাকে খুন করে ফেলেছে। ছিমছাম ঘরের দুটো জানালাই খোলা। বেশ শব্দ করে উত্তরে হাওয়া ঢুকছে। মাথার উপর ঘুরঘুর করতে থাকা সিলিং ফ্যানকে টোক্কা দিয়ে সারা ঘরময় বিচরণ করছে ঠান্ডা শীতালু হাওয়া। এমন ঠান্ডা ঠান্ডা পরিবেশে ধোয়া ওঠা গরম চা, প্লেটে ভর্তি করা মচমচে গরম পেঁয়াজও, মিষ্টি রসে টসটস করা জিলাপি, পিসগুলো সুন্দর করে সাজানো। জিলিপির দিকে আকুপাকু করা নিয়াজ সাহেবের মন বড্ড উগ্র হয়ে ডায়াবেটিসকে পাল্টা ধাওয়া শাসাচ্ছে। কাজে দিচ্ছে না। খাই খাই করা শয়তানি চিন্তাকে শেকল পরিয়ে তিনি চায়ের কাপটা তুলে নিয়ে বললেন, আপনি আমার কাছে সংকোচ করবেন না ভাইজান, বড় লজ্জিত হচ্ছি। ঘরের মানুষের কাছে কোনো কথা বলতে যদি দুবার ভাবতে হয়, তাহলে ভাইজান সে সম্পর্কের মূল্য কোথায়? আপনি নিঃসংকোচে ব্যাপারটা আমাকে খুলে বলুন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সবটা বুঝে নেওয়ার। কথাবার্তার এমন সাবলীন ভদ্রতায় আরও একবার মুগ্ধ হলেন সোয়াদ জাকির। মনে মনে পাথর সমান চাকাটা বুক থেকে অজান্তেই সরে গেল তার। তিনি ভারমুক্ত হৃদয়ে আপনার কাপটি তুলে নিতেই প্রসন্ন হাসিতে বলে উঠলেন, আপনার সাথে যতটা খোলামেলা কথা বলি ততটা স্বাভাবিক কথাবার্তা আর কারো সাথে আসে না। আপনি সবসময় এমন কিছু কথা বলেন যেটা শুনলে আপনা থেকেই কথা বলতে ইচ্ছে করে। কিন্তু আজকের বিষয়টি বেশ গুরুতর নিয়াজ সাহেব। ধরে নিতে পারেন এটি বিবাহ বিষয়ক। আজ আমি আপনার সামনে বড় ভাইজান হয়ে আসিনি, এসেছি একজন বাবা হয়ে। কথা কতদূর কি নিয়ে আমি এগোতে চাইছি আপনি কি তা বুঝতে পারছেন নিয়াজ সাহেব? একটা থতমত ভাব খেয়ে গেল নিয়াজ সাহেবের চোখ মুখে। তবে দ্রুতই তিনি সেটা সামলে উঠে ব্যাপারটাকে গুরুত্বভাবে দেখলেন। বুঝতে পারছেন কি ব্যাপার আলাপ হতে পারে এবং সে ব্যাপারে তিনি যথাযথ প্রস্তুত। বেশ প্রস্তুতের সাথেই সামান্য আড়ষ্ট ভাব মিশিয়ে বলে উঠলেন তিনি, জি, হয়তো বুঝতে পেরেছি আপনি কোনো বিষয় নিয়ে আলাপ করতে চাইছেন।
নিয়াজ সাহেব, আমি এখানে ছেলের বাবা হয়ে আরেক বাবার কাছে মেয়ে চাইতে এসেছি। বলতে পারেন ভিক্ষার থলিটা নিয়েই মূলত আপনার কাছে আসা। আমার সেনা জীবনটা কেমন কেটেছে তা তো দেখছেনই, তার উপর বেগমের জীবন যত দুঃখ সহ ব্যাপার ঘটেছে, তার জন্য আমার বাড়িটা একা, একটা কাকপক্ষী সেখানে নেই। আমার ছেলেটা নিজে নিজেই বড় হওয়া মানুষ, আমার হাত ধরে বা অন্য কারো ছায়াতলে মানুষ হয়নি। ছেলেটার উছিলায় আপনার বাড়ির ছোট সদস্যকে চাইতে এসেছি নিয়াজ সাহেব। আমার নাবিলা মায়ের জন্য মেয়েটার ফুরফুরে চঞ্চলতা আমার বাড়ির জন্য ভীষণ দরকার। আমার ছেলেও চুপচাপ প্রকৃতির মানুষ, বাবা হয়ে আমিও চাই ছেলেটা নিজের আখেরি বুঝে নিক। আপনার মেয়েটা আমার কাঁধের বোঝাটা তুলে নিলে আমিও এবার নিশ্চিন্ত মরতে পারবো। মেয়েটার উপর আমার বিশ্বাস আছে। দোনামনে করতে থাকা নিয়াজ সাহেব কি করে ব্যাপারটা বোঝাবে তাই বুঝতে পারছিলেন না। অনেক ভাবনা শেষে ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপটা নামিয়ে রেখে বললেন, আপনি একমাত্র সন্তানের কথা চিন্তা করে বলবেন ভাইজান, কিন্তু আমার কাঁধে তো দুটো সন্তান আছে। প্রথম জনকে পাশ কাটিয়ে দ্বিতীয় জনের কথা কিভাবে ভাবি? অন্যায় হয়ে যায় তো এটা। অন্যায় হওয়ার প্রসঙ্গ আসছে না নিয়াজ সাহেব, আমরা কথাবার্তা এগিয়ে ব্যাপারটাকে সুষ্ঠু আর হালাল পর্যন্ত আনতে পারি। আমি বলতে চাইছি যে আংটি পরিয়ে কাবিন করে রাখলে তো আপনার সমস্যা নেই, মেয়ে আপনার কাছেই থাকলো। যখন সব দিক সামলে আপনার জায়গা থেকে সহজ হবে, ইচ্ছে হবে, তখন একটা দিনক্ষণ ঠিক করে তুলে দিলেন, এতে তো আপত্তি নেই। আজ হলে হোক, কাল হলে হোক, আপনার ছোট মেয়ে আমার বাড়ির বউ হবে, এটুকুর শুধু নিশ্চয়তা চাইছি। আপনি যদি রাজি হন আগামী মাসে। বলতে বলতে হঠাৎই মাঝপথে আটকে গেলেন সোয়াদ জকির। তার পাঞ্জাবির পকেটে বিকট শব্দ করে সেলফোনটা বাজছে। ডান পকেটে হাত ঢুকিয়ে সেলফোন বের করতেই স্ক্রিনে ফুটে থাকা নামটি দেখে টেনশনে পড়ে গেলেন। এমন মারদাঙ্গা সিরিয়াস মুহূর্তে কিসের জন্য কল করলো? নিয়াজ সাহেবকে সৌজন্য মাফিক ভদ্রতা দেখিয়ে কলটা কানে চাপতেই তিনি পুরো মাপা বাক্যে পরিষ্কার কণ্ঠটা ভারিক্কি মেজাজে বলে উঠলেন, আপনার পাশের গড়িয়ে আছি, সবই শুনতে পাচ্ছি। আমার হাতে বেশি সময় নেই, ট্রান্সফার ইস্যু সাবমিট হয়ে গেছে। আপনি বলুন, এই আসছে জুম্বাবার, আজ থেকে ঠিক 5 দিন পর শুধু কাবিনটা হবে। আর কাবিনের পর ঠিক 8 মাস 18 দিন বাদে আর্মির ক্যালেন্ডার মোতাবেক আরেক ছুটি, অর্থাৎ আপনি তখন ছুটি পাচ্ছেন। সেই ছুটিতে দুপক্ষের মিল কন্যা সম্পাদন কাজটা করে ফেলবেন। আর ও হ্যাঁ, আপনার ভিক্ষাবৃত্তি নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেলটা যথেষ্ট হয়েছে। এবার আঙ্কালকে জিলাপি সাধুন, এক পিস খেলে ওনার পুক্ত শরীরে কিছুই হবে না। সুন্দর মতো কথাগুলো বলে সেরে আবার মুখের উপরই কলটা কেটে দেয় ছেলে। আশ্চর্যের উপর এক চিমটি কৌতূহল ছড়িয়ে তার মনের উদ্বেগটা ভীষণ যেন বাড়িয়ে দিয়েছে। আগে নিজেকে নিয়ে সূক্ষ্ম একটা দম্ভ করে বেড়াতেন তিনি, অথচ আজ সেই দম্ভের উপরে নিজেরই ঔরজাত রক্ত এইভাবে নুনের ছিটা দিচ্ছে। জোকের মুখে নুন ছিটা লেগেই যেন এইটুকু হয়ে গেলে সোয়ানদের মুখ।